ইসরায়েলের ভূগর্ভস্থ কারাগারে নির্মমতার ইতিহাস। গাজাতে হত্যা চলছেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। যুদ্ধবিরতি শুধু মিডিয়াতেই চলছে, বাস্তবতা ভিন্ন। ইসরায়েল ঠিক আগের মতোই প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে, মারছে নিরীহ মানুষগুলোকে। যে যার দিক থেকে যতটুকু সম্ভব এই নারকীয়তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেলে নিশ্চয়ই ইসরায়েলকে থামানো যেত। কিন্তু মুসলিম বিশ্বের মধ্যে বিভেদের সুযোগে আমেরিকা ও ইসরায়েল এইসব নৃশংসতা চালিয়ে যেতে পারছে। ইসরায়েলের কারাগারে এখনও ফিলিস্তিনি বন্দীরা নিদারুণ কষ্টে ও শাস্তিতে জীবনের শেষ সময়টুকু কাটাচ্ছে। এক নির্মমতার ইতিহাস যেন রচিত হচ্ছে সেখানে, অথচ আমরা একেবারেই নির্বিকার, নিরুত্তাপ। ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার রাকেফেত এ কয়েক ডজন ফিলিস্তিনি বন্দী আটকা রয়েছেন। এই কারাগারের সব কক্ষ মাটির নিচে হওয়ায় বন্দীরা মাসের পর মাস কোনো প্রাকৃতিক আলো দেখতে পান না। বন্দীরা পর্যাপ্ত খাবার পান না এবং তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবর জানার সুযোগ নেই। এছাড়া তারা নিয়মিত মানবতা বিরোধী নির্যাতনের শিকার হচ্ছেন। রাকেফেতে আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিক। একজন 34 বছর বয়সী নার্স, যাকে 2023 সালের ডিসেম্বরে হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয়। অন্যজন 18 বছর বয়সী খাবার বিক্রেতা, যাকে 2024 সালের অক্টোবর মাসে ইসরায়েলি চেক পয়েন্ট থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতন বিরোধী জনসাধারণ কমিটি পিসিএটিআই জানিয়েছে, রাকেফেতের জানালাবিহীন কক্ষে 3 থেকে 4 জনকে গাদাগাদি করে রাখা হয়, যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। বন্দীরা নিয়মিত মারধর, কুকুর দিয়ে আক্রমণ এবং খাদ্য ও চিকিৎসার অভাবে ভুগছেন। সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে, ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। বন্দীদের কখনো কখনো 2 দিন পর মাত্র 5 মিনিটের জন্য বাইরে বের করা হয়। পিসিএটিআই এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার বলেছেন, কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটকে রাখা ইচ্ছাকৃত নিপীড়ন। দীর্ঘ সময় অন্ধকারে থাকার কারণে বন্দীদের মানসিক ভারসাম্য, ঘুমের ছন্দ নষ্ট হয় এবং শরীর ভিটামিন ডি উৎপাদন করতে পারে না। স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়। রাকেফেত কারাগারটি 80 দশকের শুরুতে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য নির্মাণ করা হয়েছিল। তবে কয়েক বছর পর অমানবিক বলে এটি বন্ধ করা হয়। 2023 সালের 7 অক্টোবর হামলার পর ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির কারাগারটি পুনরায় চালুর নির্দেশ দেন। সরকারি তথ্য অনুযায়ী 1985 সালে কারাগার বন্ধ হওয়ার সময় মাত্র 15 জন বন্দী ছিল। এখন সেখানে প্রায় 100 জনকে গাদাগাদি করে রাখা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, কারাগারটি হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের রাখার জন্য পুনরায় খোলা হয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল গাজা থেকে 1700 জন ফিলিস্তিনিকে আটক করে। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে অন্তত 1 জন বেসামরিক নাগরিককে হত্যা ও 9 জনকে আহত করেছে। বৈরুত এই হামলাকে আন্তর্জাতিক আইন ও 1 বছর ধরে চলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইরান ভিত্তিক তাসনিম নিউজ। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবারের হামলায় তারা হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং লেবাননের প্রতিরোধ সংগঠনটিকে নিরস্ত্র হতে অস্বীকৃতির অভিযোগ করেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ থাকলেও ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে অস্ত্র ত্যাগ করবে না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী পূর্ণাঙ্গ অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সন্ত্রাস ছড়ানো ও বেসামরিক জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য। আউন বলেন, গত 1 বছরে ইসরায়েলের আচরণ স্পষ্ট করেছে, তারা কোনো আলোচনা ভিত্তিক সমাধান চায় না। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান
টাইরের তুরা এলাকায় আবাসিক পাড়া লক্ষ্য করে হামলা চালায়। এতে একজন লেবাননি নিহত ও 8 জন আহত হন। তায়োর দেব্বা এলাকায় আরও একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক জেইনা খেদর জানান, হামলাটি হিজবুল্লাহর পক্ষ থেকে লেবাননের নেতৃত্বের উদ্দেশ্যে পাঠানো এক খোলা চিঠির কয়েক ঘন্টা পর ঘটে, যেখানে সংগঠনটি প্রতিরক্ষামূলক অবস্থান পুনর্ব্যক্ত করেছিল। তিনি বলেন, এই হামলাকে ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমাও লঙ্ঘন করেছে, যা স্থানীয়ভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বিবেচিত। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই বোমাবর্ষণ বেসামরিক জনগণকে বিপন্ন করছে এবং স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করছে। সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের সামরিক পদক্ষেপ বেসামরিক জীবনের ঝুঁকি বাড়ায় ও কূটনৈতিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে। ইউনিফিল বলছে, যুক্তরাষ্ট্র একদিকে লেবাননকে হিজবুল্লাহ নিরস্ত্র করতে চাপ দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে। হিজবুল্লাহ পুনরায় ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের দেশের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার পুনরায় ঘোষণা করছি। শত্রুর আগ্রাসন অব্যাহত থাকলে আমরা নীরব থাকব না। লেবানন ও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে এবং শুধুমাত্র জাতিসংঘ, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমিত যোগাযোগ বজায় রাখে। 2024 সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলের হাতে হিজবুল্লাহের দীর্ঘদিনের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর হত্যার প্রায় 1 বছর পরও দুই দেশের মধ্যে উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়ে গেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনীকে বছরের শেষে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু হিজবুল্লাহর দাবি, ইসরায়েল ওই চুক্তিকে দখল আরও শক্তিশালী করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সংগঠনটি বলেছে, ইসরায়েলি সেনারা যতদিন লেবাননের ভূমিতে অবস্থান করবে এবং আগ্রাসন চালাবে, ততদিন তারা অস্ত্র ত্যাগ করবে না। গাজায় যুদ্ধবিরতির 1 মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। গাজা সিটির সুজাইয়া এলাকার বাসিন্দা মানার জেন্দিয়া এখনও বাস্তুচ্যুত। পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন দেইর আল বালাহ এলাকায়। জেন্দিয়া বলেন, যুদ্ধবিরতি শুরু হয়েছে 11 অক্টোবর, কিন্তু তার এলাকার বেশিরভাগ অংশ এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি বলেন, চুক্তির 2 সপ্তাহ পরই আমাদের আশ্রয় নেওয়া জায়গায় ভয়াবহ বোমাবর্ষণ হয়। আমার বোন তখন সেখানেই মারা যায়। তিনি আরও বলেন, ওর স্বামী যুদ্ধের শুরুতেই মারা গিয়েছিল। সন্তানদের একাই লালন পালন করছিল। গাজা শহরে যখন হামলা বেড়ে গেল, তখন সন্তানদের নিয়ে মাঝ গাজায় একটি তাঁবুতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেই ও মারা গেল। এখন ওর সন্তানদের মা বাবা কেউ বেঁচে নেই। জেন্দিয়ার মতো অনেক ফিলিস্তিনি মনে করে যুদ্ধবিরতির পরও গণহত্যা থামেনি। তিনি বলেন, গণহত্যা শুধু গণমাধ্যমে থেমেছে। তারা অর্থাৎ গণমাধ্যম কথা বলা বন্ধ করেছে, কিন্তু আমাদের জন্য এটা এখনও চলছে। গাজায় এখনও ইসরায়েলি বাহিনীর হামলা চলছে। প্রায় প্রতিদিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বাড়িঘর ধ্বংস হচ্ছে। গোলাগুলি ও গুলিবর্ষণে সাধারণ মানুষ নিহত হচ্ছে। আকাশে ড্রোন ঘুরছে, বাজছে আতঙ্ক ছড়ানো শব্দ। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য ও ওষুধের সংকটও আগের মতোই রয়েছে। দিনে গড়ে মাত্র 150টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয়া হয়, যেখানে চুক্তিতে ছিল 600টি। তার বেশিরভাগেই অপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধ, জরুরি জিনিসপত্র এখনও মজুদ ঘাটতিতে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 242 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বহু শিশু রয়েছে। এছাড়া রাফা সীমান্ত এখনও বন্ধ, ফলে গুরুতর আহত ব্যক্তিদের মিশরে নেওয়া যাচ্ছে না। জেন্দিয়া জানান, তিনি তার স্বামীকে হারিয়েছেন প্রথম বছরের আটা হত্যাকাণ্ডে। সেদিন ত্রাণের জন্য অপেক্ষারত সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল। এখন তিনি 3 সন্তান ও শ্বশুর বাড়ির সদস্যদের নিয়ে গাজা শহরের এক স্কুলে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, দেইর আল বালাহের পূর্ব দিকে ছিলাম। যুদ্ধবিরতি শুরু হলে ভাবলাম, গাজা শহর বা এখানে যেখানেই থাকি তাঁবুতেই থাকতে হবে। তাই থাকা ঠিক করেছিলাম, কিন্তু প্রতিদিন সকালে বোমা পড়ত, নিরাপত্তা পাইনি, তাই শহরের কেন্দ্রে চলে এসেছি। তবু শান্তি ফেরেনি বলে জানান
এই ফিলিস্তিনি নারী। তিনি আরও জানান, আমি খাবার মজুত করে রাখি, ভয় হয় আবার অবরোধ কড়াকড়ি হবে, ক্ষুধা ফিরে আসবে। প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে বিস্ফোরণের শব্দ আসে, প্রতিদিন নতুন হামলা, নতুন লাশ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এখন নতুন আতঙ্ক, ইসরায়েলি ড্রোন। 30 বছর বয়সী আনাস মুইন বলেন, 3 দিন আগে ড্রোনটা আমার বাড়ির ওপর ঘুরছিল। ওরা যে রেকর্ডিং বাজায় তাতে ইচ্ছে করে বিকৃতি আনা হয়, শব্দগুলো স্পষ্ট না, বিকট, মনে হয় ভয় ধরানোর জন্যই এমন করছে। আনাস মুইন বলেন, যুদ্ধবিরতির সময় এসব ড্রোন আমাদের মনে করিয়ে দেয় সেনারা কাছেই আছে, নজর রাখছে। ওরা বলছে, বন্দীদের দেহ হস্তান্তর করো, যুদ্ধবিরতি মানো। কিন্তু আমরা সাধারণ মানুষ, এসব আমাদের দায়িত্ব নয়। বাসিন্দারা জানান, এখন দেখা ড্রোনগুলো আগের ছোট কোয়াডকপ্টার নয়, এগুলোর আকার বড়, দেখতে ইসরায়েলের RA-01 মডেলের মতো, কিছুটা পরিবর্তিত নকশায়। মুইন বলেন, এগুলো অনেক উঁচুতে ওড়ে, আকারে ত্রিভুজ আকার। আগে এমন ড্রোন আত্মঘাতী হামলায় ব্যবহার হতে দেখেছি, এবার এটা ভয় ছড়ানো বার্তা দিচ্ছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। ইসরায়েলি ড্রোন এখনও লিফলেট ফেলছে গাজার বিভিন্ন স্থানে। গেল রোববারের লিফলেটে হামাসের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। মুইন বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের পাশাপাশি স্থল হামলাও বেড়েছে। 19 অক্টোবর ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে রাফাতে বিমান হামলা চালায়। ওই দিন 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর তারা পাল্টা হামলায় 100 ফিলিস্তিনিকে হত্যা করে, আহত হয় আরও 150 জন। মুইন বলেন, ইসরায়েলি সেনারা এখনও গাজার অনেক ভেতরে অবস্থান করছে। সামরিক যান আমার বাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যেই, অথচ আমি শহরের কেন্দ্রেই থাকি। মুইন যোগ করেন, এগুলো কেবল মাঝে মধ্যে হামলা নয়, প্রতিদিনের রুটিন। বিমান হামলা, গোলাবর্ষণ, আর এত গুলি বর্ষণ হয় যে একে প্রায় উন্মত্ত বলা যায়। কখনো দেখা যায় এক সৈন্য টানা 15 মিনিট গুলি চালিয়ে যাচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।